একটা নির্জন রাস্তা, অজানা পুরুষ, একটা গাড়ি আর একজন একাকী নারী, এই চারটি প্রধান চরিত্র। যদিও চরিত্র বলতে আমরা বুঝি মানুষ বা জীবন্ত কোনো প্রাণী, কিন্তু আজকের এই সিনেমায় রাস্তা এবং গাড়িও একটা চরিত্র হয়ে উঠেছে। আজকের পৃথিবীতে সমস্ত জায়গা বা সমস্ত সমাজে মহিলারা এখনো পূর্ণ স্বাধীন নয়। কোনো না কোনোভাবে পুরুষের বিকৃত মানসিকতার তারা শিকার হন। একজন সদ্য বিধবা নারী একাকিত্ব, দুঃখ, বেদনা থেকে খানিকটা শান্তি পেতে এক নতুন জীবনের খোঁজে তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। দেখা হয় এক অদ্ভুত লোকের সাথে, যে একজন কিডন্যাপার, সাইকো কিলার এবং বিকৃতকামী মনের নীচ লোক, যার খপ্পরে পড়ে সেই মহিলা। এক বিভীষিকা নেমে আসে মহিলার জীবনে, একটা নির্জন জঙ্গল, হিম শীতল পরিবেশ। সেই মহিলা কি পারবে ওই নোংরা লোকটির হাত থেকে নিজেকে রক্ষা করতে? এই সিনেমাটি শুধু একটা থ্রিলার নয়, এটি সার্ভাইভাল ক্যাটাগরির মধ্যেও পড়ে। একাকিত্ব মানুষকে ভেঙে না দিয়ে কতটা শক্ত করে তোলে এই গল্পে তা দেখানো হয়েছে। একটা রোমহর্ষক সাইকো থ্রিলার সাসপেন্স মুভি HMB সিনে স্টোরি প্রেজেন্টস অ্যালন। চলুন শুরু করা যাক। জেসিকার স্বামী মারা যাওয়ার পর জেসিকা বেশ একা হয়ে পড়ে। তার মা ছাড়া আর কেউ নেই এই পৃথিবীতে। সে স্বামীকে হারিয়ে একাকিত্ব থেকে মুক্তি পেতে নতুন কোনো শহরে যাবার জন্য সিদ্ধান্ত নেয়। সেই ভাবনায় সকালে ওঠে এবং তার দরকারি জিনিসগুলো তার নিজের গাড়িতে তোলে। একটা মানুষের জীবন চালানোর জন্য যা যা সংসারে টুকিটাকি জিনিস দরকার হয়। তারপর গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। রাস্তায় গাড়ি চলতে থাকে। কিছুটা যাবার পর সে গাড়ি দাঁড় করায় একটা ক্রসিংয়ে। দেখা যায় একটি ছেলে রাস্তা পার হচ্ছে, কিন্তু রাস্তা পার হবার পরেও জেসিকা গাড়ি স্টার্ট না করে খানিকটা অন্যমনস্ক হয়ে পড়ে। ততক্ষণে পিছনের গাড়িগুলো এসে দাঁড়িয়ে গেছে। জেসিকা চমকে ওঠে এবং গাড়ি স্টার্ট দিয়ে এগিয়ে চলে। পথে একটি ব্রিজ পড়ে, ব্রিজ পার করে গাড়ি। শহরের রাস্তা শেষ হয়ে যায়। তারপর শুরু হয় জঙ্গলের নির্জন রাস্তা। গাড়ি চলতে থাকে জঙ্গলের পথ ধরে। কিছুক্ষণ চলার পর জেসিকা একটা কালো গাড়ির কাছাকাছি চলে আসে। জেসিকা লক্ষ্য করে গাড়িটা পাশ কাটানো রাস্তা দিচ্ছে না। সামান্য অবাক হয় জেসিকা। তারপর খানিক সময় পর জেসিকা গাড়িটাকে ওভারটেক করে। ওভারটেক করার সময় দেখার চেষ্টা করে গাড়ির ভেতরের লোকটিকে, কিন্তু তেমনভাবে কিছু দেখা যায় না। কিছুটা সময় পরে আবার খেয়াল করে কালো রঙের গাড়িটি তার পাশাপাশি চলে এসেছে, যেন কিছুটা ইচ্ছা করেই পাশাপাশি চলছে। সেই সময় উল্টো দিক থেকে জেসিকারই ট্র্যাকে আরেকটি গাড়ি চলে আসে। একদম শেষ মুহূর্তে কালো গাড়িটি একটু পিছিয়ে গেলে জেসিকা উল্টো দিকের গাড়িটিকে পাস দেয় এবং কোনো ক্রমে প্রাণে বাঁচে। সাময়িকভাবে হাঁপ ছাড়লেও জেসিকা বুঝতে পারে গাড়িটা তাকে ফলো করা শুরু করেছে। খুব রহস্যময় লাগে গাড়িটাকে। বুঝতে পারে না কেন তাকে গাড়িটা ফলো করছে। গাড়িটাকে আবার দেখতে পায় এবং বাধ্য হয় জেসিকা অন্য রাস্তা দিয়ে যাবার। খানিকটা রাস্তা পার করে আসার পর একটা পেট্রোল পাম্পে ঢোকে গাড়িতে তেল ভরার জন্য। তেল ভরা হলে জেসিকা ফোনে কথা বলে। কথা বলতে বলতে তার হঠাৎই খেয়াল হয় কালো গাড়িটা পাম্পে এসেছে। ফোন রেখে সে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। রাতে গাড়ি ড্রাইভ করা ঠিক নয় বলে জেসিকা একটা হোটেলে ওঠে। রাতে বিশ্রাম করতে করতে ফোন হাতে সে তার হাজব্যান্ডের ছবিগুলো দেখে। কষ্টে সে ঝরঝর করে কেঁদেও ফেলে। তারপর রাত হয়। জেসিকা শুয়ে পড়লেও সেই গাড়িটার চিন্তা মাথা থেকে বের করতে কিছুতেই পারে না। তার যেন মনে হয় গাড়িটা এই হোটেলেও এসেছে। শান্তিতে সে ঘুমাতে পারে না। এইভাবেই রাত কেটে সকাল হয়। সকালে উঠে জেসিকা ফ্রেশ হয় এবং বেরোনোর জন্য গাড়িতে গিয়ে বসে। গাড়িটা স্টার্ট করবে এমন সময় একজন বয়স্ক লোক এসে হঠাৎ করে গাড়ির জানলায় নক করে। জেসিকা চমকে ওঠে, জানলার কাঁচ নামায়। লোকটি জেসিকার কাছে এসে ক্ষমা চাওয়া দিয়ে কথা শুরু করে। জেসিকা একটু অবাক হয়ে যায়, কারণ একজন অচেনা মানুষ তার কাছে এসে ক্ষমা কেন চাইছে। বয়স্ক লোকটি বলে, গতকাল সন্ধ্যার ঘটনার জন্য আমি ক্ষমা চাইছি। আমি আসলে ফোন দেখছিলাম, তাই আপনার গাড়িটিকে খেয়াল করতে পারিনি। জেসিকা বলল, ঠিক আছে। লোকটি অযাচিতভাবে জেসিকার নাম জিজ্ঞাসা করে এবং কোথায় যাবে সেটাও জিজ্ঞাসা করে। জেসিকা ভেতরে ভেতরে অবাক হয় এবং কিছুটা বিরক্ত বোধ করে। একভাবে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে লোকটির দিকে। লোকটি আরো একবার তাকে সরি বলে চলে যায়। যদিও লোকটির কথা জেসিকা বিশ্বাস করেনি। গাড়ি ড্রাইভ করার সময় অতটা টাইম কেউ ফোন দেখতে পারে না।
জেসিকা আবার পথ চলা শুরু করে। গুগল ম্যাপে দেখে চারদিকে ঘন জঙ্গল, নির্জন স্তব্ধতা, মাঝখানে জঙ্গলের বুক চিরে কালো রাস্তাটা এঁকে বেঁকে চলে গেছে। জেসিকা কিছু দূর যাবার পর দেখতে পায় সেই কালো গাড়িটি রাস্তার মাঝখানে দাঁড় করানো, আর লোকটা গাড়িটা সারাচ্ছে। বাধ্য হয়ে জেসিকাকে থামতে হয়। জেসিকার বিষয়টা খুব একটা ঠিক লাগে না। লোকটির সাথে কেন বারবার তার দেখা হচ্ছে সেটা সে কিছুতেই বুঝতে পারে না, তবে এটা বোঝে যে ঘটনাটি লোকটি ইচ্ছাকৃতভাবেই তৈরি করছে। জেসিকা গাড়িটা পাশ কাটিয়ে নিয়ে যাবার মুহূর্তে লোকটি এগিয়ে এসে হাত দেখিয়ে দাঁড়াতে বলে সে তার গাড়িটা খারাপ হয়ে গেছে। জেসিকা যদি তাকে গ্যাস স্টেশন পর্যন্ত ছেড়ে দেয় তবে সেখান থেকে মেকানিককে নিয়ে আসবে, তাছাড়াও গাড়িটিকে রাস্তা থেকে সরাতে হবে। জেসিকার কাছে পুরো ব্যাপারটা একদম ঠিকঠাক লাগে না, তাও জেসিকা লোকটিকে বলে সে এগিয়ে গিয়ে গ্যাস স্টেশন থেকে লোককে পাঠিয়ে দেবে, কিন্তু লোকটি কিছুতেই রাজি হচ্ছিল না। জেসিকা পরিষ্কার জানিয়ে দেয় যে তার তাড়া আছে, সে এইভাবে হেল্প করতে পারবে না। এই বলে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। জেসিকা গাড়ি চালিয়ে এগোতে থাকে। পথে রাত নামে। গাড়িটি দাঁড় করিয়ে বাইরে বেরিয়ে আসে জেসিকা। ফোন বের করে, দেখে তার মা ফোন করেছে। জেসিকা মায়ের সাথে কথা বলতে বলতে দেখতে পেল সেই কালো গাড়িটা সেখানেও এসে গেছে। তাড়াতাড়ি উঠে গাড়ির দিকে এগিয়ে যায়, গাড়িতে বসে। এদিকে লোকটি জেসিকার গাড়ি লক্ষ্য করে এগিয়ে আসে। তার আগেই জেসিকা গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে যায়। সামান্য কিছুটা এগোতেই একটু বাধা পায়। উল্টো দিকে একটা গাড়ি এসে দাঁড়িয়েছে। জেসিকা বারবার হর্ন দিতে থাকে। সেই সময় লোকটি আবার এসে জেসিকাকে কিছু বলার চেষ্টা করে। কিছু না শুনে সোজা গাড়ি স্টার্ট দিয়ে জেসিকা বেরিয়ে যায়। চারদিকে ঘন জঙ্গল। সে তো রাতের মধ্যে গাড়ি চালানো পছন্দই করে না, কিন্তু আজকে যেন আর কোনো উপায় নেই। কিছুটা যাবার পর হঠাৎ পেছনের একটি গাড়ির হেডলাইট জেসিকার চোখে পড়ে। সে আতঙ্কিত হয়ে ওঠে। ততক্ষণে জেসিকা বুঝে গেছে লোকটির অভিসন্ধি ভালো না। হেল্পলাইন নাম্বারে ফোন করে সাহায্য চায়। হেল্পলাইন অফিস থেকে জিজ্ঞাসা করা হয় লোকেশন কোথায়। জেসিকা জানায় সে জানে না, সে ড্রাইভ করছে। একথা বলতে বলতেই পিছনের গাড়িটি জেসিকার গাড়িকে ওভারটেক করে বেরিয়ে যায়। গাড়িটি চলে যাবার পর জেসিকা বুঝতে পারে ওটা সেই গাড়ি নয়। কিছুটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে জেসিকা এগিয়ে চলে, কিন্তু কথায় আছে না, বিপদ যখন আসে তখন একা আসে না, সঙ্গে করে কাউকে নিয়ে আসে। এখানেও ঠিক তাই হলো। জেসিকার গাড়িটা হঠাৎ ব্যালেন্স হারিয়ে রাস্তার ধারে গিয়ে পড়ে। গাড়ি থেকে বেরিয়ে এসে দেখে তার গাড়ির সাথে লাগোয়া যে কন্টেনার আছে তার একটা চাকা ফেটে গেছে। জেসিকা এটা দেখে যতটা না ভয় পায় তার থেকে অনেক বেশি আতঙ্কিত হয়, কারণ সে দেখতে পায় দূর থেকে আরো একটা গাড়ি আসছে এবং বুঝতেই পারে এটা বোধহয় সেই গাড়িই হবে। তাড়াতাড়ি জেসিকা গাড়ির ভেতরে গিয়ে বসে এবং ভীষণ ভয় পেয়ে যায়। এদিকে গাড়িটি সত্যি সেই লোকটিরই গাড়ি ছিল। এদিকে লোকটি এসে সোজা গাড়ি থামিয়ে একটা হাতে লোহার রড জাতীয় কিছু নিয়ে জেসিকার গাড়ির কাঁচটা ভেঙে ফেলে এবং গাড়িতে উঠে গাড়ির ভেতর ঢুকে জেসিকার শরীরে একটা ইঞ্জেকশন ঢুকিয়ে দেয়। জেসিকা অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞান ফেরে জেসিকা দেখে সে একটি বেসমেন্টের ভেতর পড়ে আছে। সে উঠে জানলার কাছে এসে চিৎকার করে বাঁচাও বাঁচাও বলে, কিন্তু কেউ কোথাও নেই। জেসিকা নানা রকম ভয়ার্ত চিন্তা ভাবনা করতে থাকে। তার কি এখান থেকে ছাড় মিলবে না? সে কিভাবে এখান থেকে বেরোবে? তাকে কি এখানেই সারা জীবন থাকতে হবে? এসব ভাবতে ভাবতে জেসিকা দরজা খোলার শব্দ পায় এবং দেখে লোকটি ঘরের ভেতরে এসেছে। জেসিকা তাকে জিজ্ঞাসা করে, তোমার কি চাই? টাকা? তুমি আমায় ছেড়ে দাও, তুমি যত টাকা চাও আমি তোমায় দেব। আমি কাউকে কিচ্ছু বলবো না, কথা দিচ্ছি। লোকটি সব শুনে বলে, তোমার কি মনে হয় যে তুমি প্রথম যে আমায় এইসব বলছো? তোমার মতো অনেকেই আমায় টাকার কথা বলেছে। ততক্ষণে বোঝা যায় লোকটি একজন সাইকোপ্যাথ এবং অত্যন্ত খারাপ একটা মানুষ, যে অকারণে মেয়েদের ধরে নিয়ে এসে তারপর মেয়েদের সাথে খারাপ কাজকর্ম করে, যা ভাবনার অতীত। লোকটি দরজা বন্ধ করে চলে যায়। সকাল হয়। জেসিকা ওখান থেকে পালানোর জন্য দরজার লকটা খোলার চেষ্টা করে। বাইরের দিক থেকে চাবিটা দরজার লকের সাথে আটকানো আছে, সেটা জেসিকা লক্ষ্য করে। তার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। সে গায়ের জ্যাকেটটা খুলে দরজার নিচে যে ফাঁক আছে সেই ফাঁক দিয়ে বাইরের দিকে গলিয়ে রাখে, যাতে চাবিটা জ্যাকেটের ওপরে পড়ে গেলে জ্যাকেটটা ভেতরে টেনে আনলেই চাবিটা সংগ্রহ করতে পারবে। সেই ভেবেই কাজটা করে। লকের ছিদ্রের ভেতর কিছু একটা ঢুকিয়ে তবে চাবিটা ফেলতে হবে। জেসিকা খেয়াল করে একটা পেরেক একটা কাঠের জায়গায় পোঁতা আছে। বেশ খানিকটা সময়ের চেষ্টায় পেরেকটা খুলতে পারে এবং চাবিটা
চাবিটা সংগ্রহ করে। চাবি হাতে পেয়েই জেসিকা দরজাটা খুলে ফেলে। বেসমেন্ট থেকে সোজা ওপরে আস্তে আস্তে উঠে আসে, কিন্তু মেইন দরজা বন্ধ থাকায় পালাতে পারে না। ঠিক তখনই জানলা দিয়ে দেখে ওই লোকটা বাইরের থেকে বাড়ির দিকে এগিয়ে আসছে। কিছু জিনিসপত্র আনতে বোধহয় বাইরে গেছিল। জেসিকা পাশের একটা ঘর থেকে সবটা খেয়াল করতে থাকে। লোকটির হঠাৎ করে সেই সময় একটা ফোন আসে। কথাবার্তা সবই শুনতে পায় জেসিকা। বোঝা যায় লোকটির পরিবার আছে, তারপরেও লোকটা এতটা নোংরা এবং এতটা ঘৃণ্য কাজ করে চলেছে। লোকটি বেসমেন্টের দিকে এগোয়। সেই ফাঁকে জেসিকা দরজা খুলে বাইরে ছুটে বেরিয়ে আসে এবং পালাতে থাকে জঙ্গলের পথ ধরে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে দৌড়াতে। এদিকে লোকটা ততক্ষণে জেনে যায় জেসিকা পালিয়েছে। তাকে ধরার জন্য লোকটা পিছু নেয়। দৌড়াতে থাকে লোকটিও। জেসিকাও দৌড়াচ্ছে, লোকটিও জেসিকাকে ধরার জন্য দৌড়াচ্ছে। হঠাৎ জেসিকার পায়ে একটা গাছের ডালের ছোট টুকরো ঢুকে যায়। যেহেতু জেসিকার খালি পা, সে পড়ে যায়। প্রচন্ড যন্ত্রণা হয়, কিন্তু উপায় তো কিছু নেই। গাছের সেই ছোট টুকরোটা টেনে বার করে। যন্ত্রণায় সে চিৎকার করে ওঠে। তার সেই চিৎকারের শব্দ লোকটার কানে যায়। লোকটা সেই শব্দ শুনে বুঝতে পারে জেসিকা ধারে কাছেই আছে। আবার খুঁজতে শুরু করে। এদিকে জেসিকাও যন্ত্রণা উপেক্ষা করে দৌড়াতে থাকে। কিছুটা দৌড়ানোর পর তার সামনে একটা নদী পড়ে, যাতে প্রচন্ড স্রোত ছিল। ততক্ষণে জেসিকাকে দেখে সেই লোকটাও তার পেছনে পেছনে চলে এসেছে। কোনো উপায় আর নেই দেখে সেই প্রবল স্রোতের মধ্যে জেসিকা ঝাঁপ দেয় নদীতে। কোনো ক্রমে সাঁতরে অন্য পারে গিয়ে ওঠে। খুব ক্লান্ত হয়ে যায়। জেসিকা জঙ্গলের পথ ধরে হাঁটতে থাকে কত পা নিয়ে। হাঁটার সুবিধার জন্য একটা গাছের ডালকে লাঠি হিসাবে ব্যবহার করে। আস্তে আস্তে হাঁটতে থাকে জঙ্গলের পথে। পথ সবই অচেনা এবং জেসিকা এটাও বুঝতে পারে চারদিকে ঘন জঙ্গল, জনবসতির চিহ্নমাত্র কোথাও নেই। হাঁটতে হাঁটতে জেসিকার মনে হয় কেউ যেন কাছাকাছি রয়েছে। লাঠিটা বেশ শক্ত করে ধরে একটা গাছের আড়ালে গিয়ে দাঁড়ায়। দেখা যায় একজন বন্দুকধারীকে। জেসিকা বদমাশ লোক মনে করে তাকে সেই লাঠি দিয়ে আঘাত করে। লোকটি আসলে একজন শিকারী। সেটা বুঝতে পারায় জেসিকা তার কাছে ক্ষমা চায় এবং সবটা খুলে বলে। জেসিকা শিকারী লোকটির কাছে সাহায্য করার জন্য অনুরোধ করে। জেসিকার বারবার অনুরোধে তাকে সাহায্য করতে রাজি হয়। কিছুটা দূরে শিকারী ভদ্রলোকের গাড়ি দাঁড়িয়েছিল। জেসিকা এবং সেই ভদ্রলোক সেখানে এলো। তারা গাড়ি স্টার্ট করলো জঙ্গলের পথে। জেসিকার মনে একটু যেন আনন্দও হয় এটা ভেবে যে এই গাড়িটাকে জঙ্গলের বাইরে ছেড়ে দেবে। কিন্তু রাস্তা খানিকটা যাবার পর দেখা যায় রাস্তার ওপর একটা গাছ ভেঙে পড়ে আছে। জেসিকা ভাবে এটা বোধহয় ওই বদমাশ লোকটাই ফেলে রাস্তা বন্ধ করে রেখেছে। গাড়ি থেকে নেমে পড়ে জেসিকা এবং ভদ্রলোক দুজনেই। তারা চেষ্টা করে গাছটা সরাবার। ঠিক তখনই দেখা যায় সেই কালো গাড়িটা আসছে। যথারীতি সেই বদমাশ লোকটা কালো গাড়ি থেকে নেমে শিকারী ভদ্রলোকের হাতে বন্দুক থাকায় নিজের রংটা পাল্টে ফেলে। সে নিজেকে জেসিকার দাদা হিসাবে পরিচয় দেয়। বলে জেসিকার মাথায় গন্ডগোল আছে, তাকে নিয়ে যেতে এসেছে। জেসিকা চিৎকার করে তার প্রতিবাদ করতে থাকে। লোকটি তাকে জাপটে ধরে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। জেসিকা শিকারী মানুষটার কাছে হেল্প চায় এবং বলে যে তিনি যেন পুলিশে এক্ষুনি ফোন করে সবটা জানান। তখন শিকারী মানুষটি লোকটির কাছে ফোন চায়। ফোনটা দেবার পর এক মুহূর্তের ভেতরে শিকারী লোকটিকে আক্রমণ করে এবং তারই বন্দুক দিয়ে বদমাশ লোকটা শিকারী লোকটিকে মেরে ফেলে। এদিকে প্রবল বৃষ্টি নেমে আসে। জেসিকা আরো গভীরে যায় জঙ্গলে। ওই বদমাশ লোকটাও জেসিকাকে খুঁজতে শুরু করে। জঙ্গলে রাত নামে, প্রবল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি পড়ছে। জেসিকা একটা পাথরের আড়ালে নিজেকে লুকিয়ে বসে থাকে। বদমাশ লোকটা তার হাতে বন্দুক আর টর্চ জেলে চারদিক দেখতে থাকে। জেসিকা ওই পাথরের আড়ালে আর থাকাটা সুরক্ষিত মনে করে না। আস্তে আস্তে বেরিয়ে আরো সামনের দিকে এগোতে থাকে। আর লোকটি আন্দাজে একটা গুলি ছোড়ে, কিন্তু গুলিটা জেসিকার পায়ে লেগে যায়। প্রচন্ড যন্ত্রণা হয়, কিন্তু জেসিকা চিৎকার করে না। দাঁতে দাঁত চেপে সে পুরো যন্ত্রণাটা সয়ে নেবার চেষ্টা করে। জেসিকা আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে এগোতে থাকে। এদিকে লোকটিও টর্চ লাইটের আলো জেলে
সামনে সমানে খুঁজতে থাকে এবং শুরু করে নানা রকম কথাগুলো খারাপ কথা, যাতে জেসিকা রেগে উঠে কোনো রকম উত্তর দেয় বা সামনে বেরিয়ে আসে। তাহলে লোকটির জেসিকাকে ধরে নেবার রাস্তাটা অনেক সহজ হয়ে যায়। কিন্তু জেসিকা একটা জলাশয়ের ভেতরে মুখটা শুধু তুলে চুপচাপ সবটা শুনতে থাকে। লোকটা খানিকক্ষণ এদিক ওদিক তাকিয়ে চলে যায় বাধ্য হয়ে। সমানে বৃষ্টি হয়ে চলেছে। জেসিকা জঙ্গলের পথে একটি জায়গায় হেলান দিয়ে বসে। এক সময় রাত কেটে সকাল হয়। ঘুম থেকে উঠে চারদিকে তাকিয়ে দেখে লোকটা কোথাও নেই। খানিকটা নিশ্চিন্ত মনে জঙ্গলের পথে এগোতে থাকে। কিন্তু একটু পরে সেই কালো গাড়িটাকে আবার দেখা যায়। লোকটি গাড়ি থেকে নেমে এসে পিছনের ডিকিটা খুলে গত রাতের সেই শিকারী ভদ্রলোকের মৃতদেহ টেনে বার করে নিয়ে আসে। মৃত শিকারী ভদ্রলোকের দেহকে টেনে নিয়ে এসে কেটে রাখা গর্তের মধ্যে ফেলে। জেসিকা দেখে সবটাই। এই মানুষটাই তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। সুযোগ পেয়ে যায় জেসিকা নিঃশব্দে গাড়ির দিকে এগোয়, যাতে গাড়িটা নিয়ে সে নিজেই পালাতে পারে। বদমাশ লোকটি মাটি চাপা দিতে থাকে। এদিকে জেসিকা খুব ধীরে গাড়ির দরজা খুলে গাড়িতে উঠে বসে। কিন্তু দুর্ভাগ্যবশত গাড়ির চাবিটি ছিল না গাড়িতে। খুঁজতে খুঁজতে জেসিকা লোকটির ফোন পেয়ে যায়। এদিকে দেখে যে লোকটি গাড়ির দিকে এগিয়ে আসছে। জেসিকা কোনো উপায় না পেয়ে গাড়ির পিছনে গিয়ে চুপ করে নিজেকে লুকিয়ে রাখে। লোকটি গাড়িতে এসে গাড়ি স্টার্ট দেয়। এদিকে জেসিকার পাশে একটি লোহার ডান্ডা টাইপের জিনিস পড়েছিল। জেসিকা সেটা হাতের মধ্যে নিয়ে নিজেকে প্রস্তুতি করে চুপচাপ শুয়ে থাকে। গাড়ি চলতে থাকে। জেসিকা লোকটির ফোন থেকে এমার্জেন্সি হেল্পলাইনে খুব আস্তে আস্তে ফিসফিস করে ফোন করে এবং জানায় তার কথা এবং তার সাথে সাহায্যও চায়। এদিকে লোকটি ততক্ষণে বুঝতে পারে যে সে তার ফোনটি পাচ্ছে না। গাড়ি থামিয়ে দেয় এবং খুঁজতে থাকে। ঠিক সেই মুহূর্তে জেসিকা পেছন থেকে লোকটিকে আক্রমণ করে। লোকটি সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট করে দেয়। জেসিকাও লোকটিকে পেছন দিক থেকে সমানে আক্রমণ করতে থাকে। পিছন থেকে জেসিকা লোহার রড দিয়ে লোকটির গলা টিপে ধরে এবং লোকটারই ছুরি দিয়ে তার হাতের মধ্যে আঘাত করে। গাড়ি পুরো ব্যালেন্স হারিয়ে গাছে ধাক্কা খেয়ে উল্টে যায়। জেসিকা কোনো রকমে গাড়ির দরজা খুলে বের হয়ে আসে গাড়ি থেকে। জায়গাটা জল কাদায় ভর্তি ছিল। জেসিকার সারা শরীর কাদায় মাখামাখি হয়ে যায়। সেই সময় জঙ্গলের আকাশে একটা হেলিকপ্টার উঠতে দেখা যায়। হাতের সেই লোহার রডটা নিয়ে জেসিকা উঠে দাঁড়ায় এবং জঙ্গলের দিকে এগিয়ে যায়। এদিকে সেই বদমাশ লোকটাও উল্টানো গাড়ি থেকে নামে ধীরে ধীরে। জেসিকা জঙ্গলের পথে এগোতে এগোতে একটা খালি জায়গা দেখতে পায়, যেখানে বেশ খানিকটা ফাঁকা জায়গা রয়েছে। ফোন থেকে ওই লোকটির পরিবারেতে ফোন করে। লোকটির স্ত্রীকে জিজ্ঞাসা করে, তুমি জানো তোমার হাজবেন্ড এখন কোথায়? মহিলা উত্তর দেয়, হ্যাঁ সে জানে তো, সে এখন বিজনেসের কারণে ক্যালিফোর্নিয়াতে গেছে। জেসিকা জানায়, একদমই মিথ্যা কথা, তোমার হাজবেন্ড একজন কিডন্যাপার, খুনি। ততক্ষণে লোকটিও সেখানে চলে এসেছে। জেসিকা ফোনের স্পিকার অন করে এবং স্ত্রীর সাথে কথা বলতে বলে এবং এটাও জানায় যে তাকে লোকটা খুন করতে চায়। তার হাজবেন্ড রবার্ট নামে একজনকে খুন করেছে অলরেডি। ফোনটা ছুড়ে দেয় লোকটির দিকে। লোকটির মুখটা ভয়ঙ্কর রাগে থমথম করে। তার স্ত্রী সমানে তাকে ডাকতে থাকে। যথারীতি লোকটি মিথ্যা বলে এবং বাই বলে ফোনটা কেটে দেয়। ফোন কেটে জেসিকার দিকে লোকটা প্রবল রাগে ঝাঁপিয়ে পড়ে। মারামারি চলতে থাকে জেসিকা এবং লোকটির সাথে। কখনো জেসিকা লোকটির ওপরে ওঠে, কখনো লোকটি জেসিকার ওপর। এক সময় জেসিকা সেই লোহার রড লোকটির পেটের ভেতর ঢুকিয়ে দেয়। লোকটি আস্তে আস্তে মারা যায়। জেসিকার গোটা শরীর এবং মুখ কাদায় রক্তে একাকার হয়ে গেছে। জেসিকা জিতে যায় তার মনের জোরে বদমাশ লোকটির হাত থেকে। এত কষ্টের পরেও জেসিকার মুখে হাসির রেখা ফুটে ওঠে, কারণ সে জানে এই হেলিকপ্টার তাকে উদ্ধার করতে এসেছে। এখানেই গল্পটি শেষ হয়ে যায়। মরাল অব দ্য স্টোরি, একাকিত্ব যেমন মানসিকভাবে দুর্বল করে দেয়, তেমন সেই একাকিত্বই কাউকে নূতন করে বাঁচতে শেখায়। গল্প ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। সপ্তাহের শেষে আবার আসছি আমরা অন্য একটি সিনেমার গল্পের বর্ণনা নিয়ে। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।